মঙ্গল কাব্যধারার একটি জনপ্রিয় ধারা হলো ধর্মমঙ্গল কাব্য। আমরা যেমন মনসামঙ্গল কাব্যকে গুরুত্ব দিয়ে পড়ি বা চণ্ডীমঙ্গল কাব্যকে গুরুত্ব দিয়ে পড়ি, ঠিক তেমনি আমাদের ধর্মমঙ্গল কাব্যের প্রতিও একটু গুরুত্ব দিয়ে পড়ার দরকার আছে। আমরা আমাদের আজকের ক্লাসে এই ধর্মমঙ্গল কাব্য প্রসঙ্গেই আলোচনা করব। তোমরা জানো ধর্মমঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যধারার তিনটে শাখার মধ্যে প্রধান শাখার একটি অন্যতম। এবার এই কাব্য রচনার তাহলে উদ্দেশ্য কি ছিল? দেখো, ধর্মমঙ্গল কাব্য রচনার প্রধান উদ্দেশ্য দক্ষিণ পশ্চিম বাংলার লৌকিক অনার্য দেবতা ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার করা। এক কথায় আমরা বলবো ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার করাই হলো ধর্মমঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য, অর্থাৎ ধর্মমঙ্গল কাব্য রচনার প্রধান উদ্দেশ্য। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে ধর্মমঙ্গল কাব্যের প্রধান দেবতা ধর্ম ঠাকুর, তাহলে এই ধর্ম ঠাকুরের উৎপত্তি কিভাবে হলো, বা ধর্ম ঠাকুর কোন ধরনের দেবতা, এটা এখন প্রশ্ন জেগেছে মনে। আচ্ছা, একটু দেখে নাও। দেখো, এই যে ধর্ম দেবতা তার স্বরূপ বিষয়ে বিভিন্ন জন অর্থাৎ বিভিন্ন সাহিত্য সমালোচক বিভিন্নভাবে তার ব্যাখ্যা করেছেন বা মতবাদ দিয়েছেন। কেমন বিষয়টা? যেমন সুকুমার সেনের মতে ধর্ম ঠাকুর হচ্ছে একটি মিশ্র দেবতা, আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অস্ট্রিক জাতির পূজিত আদিম দেবতা হলো ধর্ম ঠাকুর। যদি আশুতোষ ভট্টাচার্যের মতে দেখি, তাহলে আমরা বলবো প্রাগার্য সূর্য দেবতা, মানে প্রাগ আর্যদের সূর্য দেবতা। আর হরপ্রসাদ শাস্ত্রীর যদি মতটাকে দেখি, বলবো প্রচ্ছন্ন বৌদ্ধ দেবতা। আর যদি ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায়ের মতে বলি, বলবো বৈদিক সূর্য দেবতা। শরৎচন্দ্র রায়ের মতে প্রাক দ্রাবিড় যুগের দেবতা। তাহলে দেখো, প্রত্যেকের মতের মধ্যে কিন্তু একটা অমিল রয়েছে, কারো মতের মধ্যে মিল নেই। তবে মনে করা হয় তিনি অ্যাকচুয়ালি প্রাগার্য দেবতা বা মিশ্র দেবতা। এবার এক্ষেত্রে যদি আমরা সুকুমার সেনের মতের প্রাধান্য দিই বা মতবাদকে প্রাধান্য দিই, তাহলে বলতে হবে মিশ্র দেবতা। আর যদি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতকে আমরা প্রাধান্য দিই, তাহলে বলতে হবে অস্ট্রিক জাতির পূজিত আদিম দেবতা। ধর্ম ঠাকুরের প্রকৃতি যাই হোক না কেন, আমাদের কিন্তু সুকুমার সেন অথবা সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই দুই মতের একটাকে আমরা উত্তর করলে অবশ্যই সেটা সঠিক হবে। তবে মনে রাখবে ধর্ম ঠাকুর একটি মিশ্র দেবতা। ঠিক আছে, এটাকে সবচেয়ে বেশি মনে রাখার চেষ্টা করবে। এরপরে এই কাব্যের উপাদান কি? দেখো, এই কাব্য বলতে অবশ্যই ধর্মমঙ্গল কাব্য। দেখো, ধর্মমঙ্গল কাব্যের উপাদান মূলত রাঢ় বাংলার রাজনৈতিক ও সামাজিক উপাদান, অর্থাৎ রাঢ় বাংলার যে সমস্ত উপাদান আছে সেগুলোই ধর্মমঙ্গল কাব্যের উপাদান। তাহলে এই ধর্মমঙ্গল কাব্যের তো কাহিনী রয়েছে। কটা কাহিনী রয়েছে তোমরা মনে রাখবে? ধর্মমঙ্গল কাব্যের কাহিনী হচ্ছে দুটি, অর্থাৎ এখানে দুটো কাহিনী সন্নিবেশিত হয়েছে। কাহিনী দুটো কি কি? দেখো, ডিসপ্লেতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী। তবে তোমরা মনে রাখবে দ্বিতীয় উপাখ্যান অর্থাৎ লাউ সেনের যে উপাখ্যান বা কাহিনী, এটাই কিন্তু ধর্মমঙ্গল কাব্যের কাহিনীর মূল উপজীব্য বিষয়। আর এই কাব্যের তাহলে প্রধান রস কি, বা এই কাব্যের রস বিচার করলে আমরা কোন রসের কথা পাবো? আমরা অবশ্যই বলবো বীর রস পাবো। তাহলে দেখো, ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য আমরা দেখলাম। এবার দেখব এই কাব্যের কবি সম্পর্কে। দেখো, চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল কাব্যের কবি কারা, এই আলোচনা করতে গিয়ে আমরা দুটো ভাগ বা তিনটে ভাগ আলোচনা করেছিলাম। কেমন? এখানেও সেই রকম ভাগটাই আলোচনা করব। আদি কবি, বিখ্যাত কবি এবং জনপ্রিয় অন্যান্য কবি। কেমন? আদি কবি অবশ্যই ময়ূর ভট্ট, মানে ধর্মমঙ্গল কাব্যের আদি কবির কথা বলতে গেলে আমরা বলবো তিনি হলেন ময়ূর ভট্ট। আর বিখ্যাত কবি অবশ্যই দুজন রয়েছেন, একটা রূপরাম চক্রবর্তী আর একজন ঘনরাম চক্রবর্তী। আর অন্যান্য কবিদের কথা বলতে গেলে আমরা বলবো রামদাস আদক, মানিকরাম গাঙ্গুলি, সীতারাম দাস, রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরকম আরো অনেক কবি আছেন। আচ্ছা, এই কবিদের পরিচয় আমাদের অবশ্যই দেখতে হবে। আচ্ছা, দেখে নিই। দেখো, আমরা একদিকে রেখেছি কবি, একদিকে রেখেছি সময়কাল, আর একদিকে রেখেছি রচনা সম্পর্কে।
আচ্ছা, কবির প্রথমে হচ্ছে ময়ূর ভট্ট, তিনি হচ্ছেন পঞ্চদশ শতাব্দীর কবি। আচ্ছা, এই কাব্য নাম বলতে গিয়ে একটা কথা তোমাদের বলি। তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করো, দাদা প্রথমে বললেন কাব্যের নাম এই, কিন্তু যখন বিস্তারিত আলোচনা করছেন তখন কাব্যের নামটা কিভাবে বদলে গেল? দেখো, আমরা যদি আমাদের একাদশ শ্রেণীতে মানে বিগত বছরের একাদশ শ্রেণীতে পাঠ্য বইটাকে লক্ষ্য করি, তাতে যে কাব্য নামগুলো দেওয়া আছে সেই নামগুলোর সঙ্গে সাহিত্যের ইতিহাস, বিশেষ করে সুকুমার সেন বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য বিখ্যাত লেখকদের যে বইগুলো, তার সাথে কিন্তু মিল নেই। এবার কি, যখন আমরা আলোচনা করব, জাস্ট আলোচনা করব, তখন কিন্তু যে কাব্য নামটা দেব আর যখন বিস্তারিত আলোচনা করব তখন যে কাব্য নামটা দেব সেটা কিন্তু অবশ্যই মিল থাকবে, কিন্তু কাব্যের অন্যান্য নামগুলোও আলোচনা করা হবে। যেমন ময়ূর ভট্টের কাব্যের নাম হচ্ছে হাকন্দ পুরাণ। এবার একে তো শ্রীধর্ম পুরাণও বলা হয়ে থাকে, তাহলে কোনো বইয়ে যদি লেখা থাকে শ্রীধর্ম পুরাণ, তাহলে সেটা কি ভুল? না। কিন্তু দেখো, আসল নাম হচ্ছে হাকন্দ পুরাণ। ঠিক তেমনভাবে রূপরাম চক্রবর্তী, তিনি সপ্তদশ শতাব্দীর কবি, তার কাব্যের নাম অনাদি মঙ্গল। এবার এর আর একটা নামও তো পাওয়া যায়, অন্নাদ্য মঙ্গল। আরও নাম রয়েছে কিন্তু এগুলোর। আচ্ছা, যেমন রামদাস আদক, ইনিও সপ্তদশ শতাব্দীর একজন ধর্মমঙ্গল কাব্যের কবি, এর কাব্যের নাম অনাদি মঙ্গল। তারপরে দেখো ঘনরাম চক্রবর্তী, ইনি অষ্টাদশ শতাব্দীর কবি। আমরা এই কবি সম্পর্কে আগে একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তার কাব্যের নাম অনাদি মঙ্গল বা শ্রীধর্ম সঙ্গীত। এখন যদি অপশানে শ্রীধর্ম সঙ্গীত থাকে তাহলে কি আমরা অনাদি মঙ্গল খুঁজবো? না, শ্রীধর্ম সঙ্গীতটাকেই করব। আচ্ছা, মানিকরাম গাঙ্গুলি, ইনিও অষ্টাদশ শতাব্দীর একজন কবি, তার কাব্যের নাম শ্রীধর্ম মঙ্গল। আবার ভিন্নভাবে তার কাব্যের নাম বারমাতি, এই নামটাও কিন্তু পাওয়া যায়। বা সীতারাম দাস, ইনিও কিন্তু অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত কবি, তার কাব্যের নাম অনাদি মঙ্গল। বা রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনিও অষ্টাদশ শতাব্দীর একজন কবি, কাব্যের নাম ধর্মমঙ্গল। তাহলে দেখো, কয়েকজন কবি সম্পর্কে মোটামুটি আলোচনা করে দিলাম। ধর্মমঙ্গল কাব্যের কবিদের সম্পর্কে আলোচনা এটুকু যথেষ্ট। এবার আমাদের তো মনে কৌতূহলের শেষ নেই, আমাদের তো জানার ইচ্ছা আরও অনেক বেশি। আমরা সবসময় ভাবি আরও গভীরে যাও। এই গভীরে যেতে গিয়ে কিন্তু অনেক জানা প্রশ্নের উত্তর ভুল হয়। আগে আমরা প্রথমে ভাষা প্রশ্নগুলো পড়ব, তারপর আরও গভীরে যাব। এখন তোমাদের এই ক্লাসটি দেখতে দেখতে মনে হবে যে এই ক্লাসটি কোন ক্ষেত্রে প্রযোজ্য, নবম দশম নাকি একাদশ দ্বাদশ বা পিএসসি। দেখো, যে কোনো ক্লাস কোনোটারই ব্যতিক্রম নয়, সব ক্ষেত্রে কাজে লাগবে। কারণ এখন প্রশ্নের যা প্যাটার্ন, যা ধরন, তা অনেকটাই গভীরে যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো, এই ক্লাসটা যেমন নবম দশম শ্রেণীর জন্য উপযোগী, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য উপযোগী এবং পিএসসির জন্য উপযোগী। তোমরা মাথায় রাখবে, সাবজেক্টে পাশ করার পর যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু বিষয়ের প্রতি গভীর জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন আছে, না হলে ইন্টারভিউতে নম্বর কিন্তু কম পেয়ে যাবে। তাই এই ক্লাসগুলো কিন্তু তখন তোমাদের অনেক অনেক বেশি কি বলবো, হেল্প করবে বা সাহায্য করবে বলতে পারি। তাহলে এই যে আমাদের কাব্যের, ধর্মমঙ্গল কাব্যের কবিদের কথা বলছিলাম, এই কবিগুলো কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, এটা বলা যাবে না। এর বাইরেও কয়েকজন কবি রয়েছেন, কিন্তু সেগুলো আমার খুব একটা দরকার বলে মনে হয়নি বলে এখানে আলোচনা করলাম না। আচ্ছা, যদি অন্য সময় প্রশ্ন নিয়ে যখন আলোচনা করব তখন অন্যান্য কবিদের কথা একবার করে সেখানে বলে দেব। অবশ্যই তথ্যগুলোকে খাতায় ঠিক করে তুলে রাখবে, যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যায় তোমাদের পড়তে না হয়। যাই হোক, এরপরে আমাদের কোন বিষয়টা দেখা দরকার, এরপরে আমরা দেখব এই কাব্যের চরিত্র সম্পর্কে। দেখো, এই কাব্যের চরিত্রকে আমরা দুটো পর্যায়ে ভাগ করেছি। প্রথমত পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আর একটা হচ্ছে লাউ সেনের উপাখ্যান। আমরা বলেছি ধর্মমঙ্গল কাব্যের কাহিনীকে দুটো ভাগে ভাগ করব। আমরা যদি পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এই ভাগটা দেখি, তাহলে দেখব এখানে তিনটে চরিত্র খুব গুরুত্বপূর্ণ। একটা হরিশ্চন্দ্র, তিনি ছিলেন রাজা, আর তার মদনা, ইনি ছিলেন রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী, এবং লুইধর রাজা হরিশ্চন্দ্র এবং রানী মদনার পুত্র ছিলেন। এই তিনটে চরিত্র এখান থেকে সবচেয়ে বেশি দেখার প্রয়োজন আছে। আর লাউ সেনের উপাখ্যান, এখানে তো অনেকগুলো চরিত্র রয়েছে, যেমন কর্ণসেন, ইনি ছিলেন ঠেকুরগড়ের অধিপতি। রঞ্জাবতী, এই রঞ্জাবতী ছিলেন কিন্তু দেবনর্তকী জাম্ববতী, একে অভিশাপ দিয়ে মর্তধামে পাঠানো হয় রঞ্জাবতী রূপে, তিনি ছিলেন কর্ণসেনের স্ত্রী। আর এরপরে দেখবো মহামদ, ইনি গৌড় রাজা প্রধানের অমত ছিলেন, আর ইনি ছিলেন খল চরিত্র। তাহলে মহাম্মদ কে ছিলেন, আমরা বলবো গৌড় রাজের প্রধান অমাত্য, আর একে খল চরিত্র হিসাবেও দেখানো যেতে পারে। ইছাই ঘোষ ঢেকুরগড়ের একজন বিদ্রোহী রাজা ছিলেন।
লাউ সেন রঞ্জাবতীর পুত্র, এটা কিন্তু বিখ্যাত চরিত্র। হ্যাঁ, আর কলিঙ্গা এই কামরূপ কন্যা ছিলেন, কামরূপ রাজকন্যা ছিলেন কলিঙ্গা, এটা লাউ সেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল, অর্থাৎ লাউ সেনের স্ত্রী। আর চিত্রসেন ছিলেন এই লাউ সেনের পুত্র। তাহলে দেখো, এই যে ধর্মমঙ্গল কাব্যের দুটো কাহিনীকে ভাগ করে তার চরিত্রগুলো সম্পর্কে তোমরা এখানে দেখে নিলে। এবার আমরা দেখব এই কাব্যকে রাঢ়ের মহাকাব্য কেন বলা হয়ে থাকে, আর কেই বা বলেছিলেন। দেখো, যখন কোনো বিষয়টা পড়বো তখন গভীরে যাওয়ার অবশ্যই চেষ্টা করব, সাথে কে বলেছিলেন এটাও দেখব। দেখো, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের মহাকাব্য বলেছিলেন কে জানো? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ধর্মমঙ্গল কাব্যকে রাঢ় দেশের ন্যাশনাল এপিক বা জাতীয় মহাকাব্য নামে অভিহিত করেছেন। আচ্ছা, এই কথা বলেছিলেন কেন তিনি? দেখো, ধর্মমঙ্গলের যে প্রধান ঘটনা, এটা রাঢ় ভূমিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছে। আর এই কাব্যে রাঢ় দেশের যে নিম্ন শ্রেণী জাতিদের চরিত্রের একটা স্পষ্ট ছাপ রয়েছে। রাঢ় অঞ্চলের সমাজ রাজনীতি এই কাব্যের মূল উপজীব্য বিষয় হওয়ায় সমালোচকগণের পাশাপাশি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও একে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলে উল্লেখ করেছেন। তাহলে দেখো, আমরা ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের মহাকাব্য বলা হয় কেন, এ বিষয়টা জেনে নিলাম। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলেই নয়, সেটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের ঐতিহাসিকতা, যেটা আমাদের অবশ্যই আলোচনা করা দরকার। দেখো, এই ধর্মমঙ্গল কাব্যের ঐতিহাসিকতা আলোচনা করতে গেলে তিনটে বিশেষ দিক মনে রাখতে হবে। পাল বংশের সমাপ্তি পর্ব হচ্ছে এই কাহিনীর পটভূমি, অর্থাৎ ধর্মমঙ্গল কাব্যের পটভূমি হচ্ছে পাল বংশের সমাপ্তি পর্ব। আর ইছাই ঘোষ, লাউ সেন এইগুলো কিন্তু সব ঐতিহাসিক চরিত্র, মনে থাকবে, এগুলো হচ্ছে ঐতিহাসিক চরিত্র। আর ধর্ম ঠাকুরের যে উৎসব, ধর্ম ঠাকুরের যে পুজো, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের উৎসব। তাহলে ঐতিহাসিকতার দিক থেকে আমরা তিনটে লাইনকে খুব খুব ভালোভাবে পড়ে রাখবো। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলো না। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য এই ক্লাসটিকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এই চ্যানেলে তোমরা বাংলা বিষয়ের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের আলোচনা অবশ্যই পেয়ে যাবে। যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো নতুন আলোচনামূলক বিষয় নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।